ব্যক্তিগতভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি নাম নিয়ে বলছি, তিনি এবং তার যে স্তাবক পরিবৃত তার যে সভা, সেই সভার ঔদ্ধত্য, ভুল নীতি, এই ভোটটা হয়েছে টু রিজেক্ট মমতা গভর্নমেন্ট, টু রিজেক্ট তৃণমূল অ্যাজ দ্য অ্যান্টি মমতা ইলেকশন। বাংলা কখনোই ঔদ্ধত্যকে বরদাস্ত করে না। রাজনীতির অ যা শিখেছি নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকেই শিখেছি। কি এমন হলো যে সুপ্রিয় চন্দ্রকে ইস্তফা দিতে হলো? আইপ্যাক জবে থেকে এসছে এবং যারা তাদের নিয়ে এসছেন, আস্তে আস্তে 2024-এর পর থেকে 2021-এর পর থেকে তৃণমূল কংগ্রেস একটা পলিটিক্যাল পার্টি থেকে একটা নাইট পার্টি হয়ে গেছিল। তাতে আমাকে পদ থেকে সরিয়ে দিয়েছে, 2023-এ আমাকে মুখপাত্র থেকে সরিয়ে দিয়েছে, টিভিতে বসতে দেয়নি। 50% বেশি ক্ষেত্রে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য উত্তরদায়ী নিশ্চিতভাবে। কুণাল ঘোষকে কেন এতদিনে এত সমস্যা সত্ত্বেও তিনি তাপস রায়কে ধরে রাখতে পারলেন না? এত চেষ্টার পরেও কেন সজল ঘোষ বিজেপি কাউন্সিলর হয়ে এলেন? আমি তো রাজনীতিতে পা রেখেছি মমতাদিকে দেখে, মমতাদির লড়াইকে দেখে। ফলে মমতাদির কাছে আমার আহ্বান থাকবে যে দিদিমণি, কর্মীরা ভালো নেই। রাজ্যে সরকারের পালা বদল, তৃণমূল সরকার এখন আর নেই, রয়েছে বিজেপি সরকার। তবে তৃণমূল সরকারের সময় যারা দাপিয়ে তৃণমূল করেছেন তারা বর্তমানে বিক্ষুব্ধ এখন নাকি তৃণমূল কালেও ছিল কিন্তু মুখ খুলতে পারেনি। বিষয়টা কি, সরাসরি কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ছাত্র নেতা সুপ্রিয় চন্দ্র। সুপ্রিয়তা, প্রথমেই আমি জানতে চাইবো, এই যে পরিবর্তন হলো, কি এমন সমস্যার মুখে পড়তে হলো যে তৃণমূল একেবারে শেষ হয়ে গেল? ছাত্ররা কি মুখ ঘুরিয়ে নিল? শুধু ছাত্ররা বললে ভুল বলা হবে। যে ইলেকশনের রেজাল্ট সামনে এসছে, আমি তো শুধুমাত্র রাজনৈতিক কর্মী নই, তার সঙ্গে সঙ্গে যেহেতু আমার গবেষণার বিষয়ও তার সঙ্গে রাজনীতি জড়িয়ে আছে, পিএইচডির যে থিসিস আমার, সেটার মধ্যেও পলিটিক্যাল পার্টিসিপেশন অফ ওমেন অ্যান্ড মার্জিনাল ক্লাস, তাই নিয়ে গবেষণা। আমি সেফোলজির বিচারেও তোমাদের প্রথমে বাংলা হান্টের দর্শকদের বলতে চাইবো, বা আপনারা জানেনও, আপনাদের কথাই বলতে চাইবো, যে কার্যত সমাজের প্রতিটা বর্গের, ইচ অ্যান্ড এভরি সেকশন, they have seen this election as the anti মমতা ইলেকশন। অর্থাৎ এখানে বিজেপি জিতেছে কতটা বা কতটা প্রো বিজেপি ভোট বাংলায় হয়েছে সেটা সেকেন্ডারি কোয়েশ্চেন। আমার মনে হয় এই ভোটটা হয়েছে টু রিজেক্ট মমতা গভর্নমেন্ট, টু রিজেক্ট তৃণমূল। নইলে আপনি দেখুন যে আপনি বলবেন, আমরা কেউ বলতে পারে যে মাইনরিটি ভোট ভাগ হয়েছে, কেউ বলবে হিন্দু ভোট পায়নি। আমি বলছি মাইনরিটি থেকে, হিন্দু থেকে, মহিলা ভোট থেকে, রাজবংশী ভোট থেকে, মতুয়া ভোট থেকে, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, অর্থাৎ আপনি এটাকে ডিভাইড করতে পারবেন না। এই ডিসাইসিভ ফ্যাক্টরটা ডিভিশন নয়, এটা আবারও একটা প্রোপাগান্ডার তাহলে বলতে হবে। ডিসাইসিভ ফ্যাক্টরটা হচ্ছে এই ভোটটা মানুষ ঢেলে ভোট দিয়েছে যে এরা যাক। ঠিক যেমনটা ওই 2011-এ আমরা দেখেছিলাম যে সিপিএম যাক, যে আসে আসুক। এবার মমতা বন্দ্যোপাধ্যায় সবচেয়ে স্ট্রংগেস্ট, যেটাকে বলে ভায়াবল অল্টারনেটিভ ছিল, সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ মুখ হিসেবে ছিলেন, তো তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন। এখানে বিজেপি ছিল তো বিজেপি হয়েছে, বিজেপির জায়গায় যদি সমাজবাদী পার্টি থাকতো তারা হতো। ফলে এই হচ্ছে এক নম্বর। দ্বিতীয়, আমার কাছে এই ভোটের ফলাফল আরেকটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে এই ভোটের ফলাফল কার্যত বাংলার মানুষ আরও একবার প্রমাণ করেছে যে রাজনীতি অথবা পাবলিক লাইফে বাংলা কখনোই ঔদ্ধত্যকে বরদাস্ত করে না, ঔদ্ধত্যকে কখনো বরদাস্ত করে না। অর্থাৎ মহাত্মা গান্ধী, আমার মনে পড়ছে যে ত্রিপুরী অধিবেশন 1939, সেখানে বললেন যে পট্টভি ইজ মাই ক্যান্ডিডেট, পট্টভি সীতারামাইয়া। বাংলা কিন্তু উত্তর দিয়েছিল যে সুভাষ বোসকে প্রেসিডেন্ট করে গান্ধীজিকে উত্তর দিয়েছিল, গান্ধীজি বলতে বাধ্য হয়েছিলেন যে পট্টভিস ডিফিট ইজ মাই ডিফিট। গান্ধীজি মহাত্মা, তিনি তৃণমূলে তো আর যাই হোক কেউ মহাত্মা নয়, দুরাত্মা বললে কম বলা হয়, এরকম অনেক লোক আছে, সবাই নয়। মমতাদিকে আমি আজকে অবধি শুধু ব্যক্তিগতভাবে শ্রদ্ধা করি তাই নয়, যতদিন রাজনীতি করব, রাজনীতির অ যা শিখেছি নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকেই শিখেছি। এই কথা আমি অস্বীকার কখনো করব না। মানুষ উত্তর দিয়েছে তো। অনেকে বলছে গাধা পিটিয়ে ঘোড়া করার কথা, আমি সেই পথে হাঁটবো না। আমি বলবো যে যাকে কালকে অবধি দাদা বলেছি তাকে তো হঠাৎ একদিনে আমি গাধা বলতে পারবো না। অনেকে গাধা পিটিয়ে ঘোড়া বললে আমার মুখে সেটা শোভনীয় নয়, আমার পারিবারিক রুচি মূল্যবোধ সেটা নয়। কিন্তু আমি বাংলা হান্টের দর্শকদের প্রশ্ন করতে চাইবো তোমাদের মাধ্যমে, যে বাংলার রাজনীতিতে আমি মিছিল মিটিং শিখেছি, জেনেছি। বাংলা রাজনীতিতে মতাদর্শের সঙ্গে মতাদর্শ, কলেজের সঙ্গে কলেজের ছাত্রদের আলোচনা, সংঘর্ষ, মতাদর্শের বিরোধ, এগুলো আমরা দেখেছি। কিছু কিছু সময় বাংলা রাজনীতিতে রবীন্দ্রনাথ উঠে এসছেন, বঙ্কিম উঠে এসছেন, চণ্ডীদাস উঠে এসছেন, মাদার টেরেসা উকি মেরেছেন। ক্লাসিক্যাল সঙ্গীত হয়েছে, কখনো রবীন্দ্রসঙ্গীতও হয়েছে, কিন্তু ডিজে কোথা থেকে এলো? এইটা আমি দর্শকদের একবার ভেবে দেখার অনুরোধ করবো। বাংলার হোয়াট ইজ দ্য কোরিলেশন বিটুইন বেঙ্গল পলিটিক্স অ্যান্ড ডিজে?
তৃণমূল কংগ্রেস 2019-এর পর থেকেই কার্যত যবে থেকে আইপ্যাক এসছে, আমি ব্যক্তি আক্রমণ করি না, তোমরা জানো আমি করছি না, আইপ্যাক যবে থেকে এসছে এবং যারা তাদের নিয়ে এসছেন, আস্তে আস্তে 2024-এর পর থেকে 2021-এর পর থেকে তৃণমূল কংগ্রেস একটা পলিটিক্যাল পার্টি থেকে একটা নাইট পার্টি হয়ে গেছিল। খুললাম ব্যাপার স্যাপার, কোনো নিয়ন্ত্রণ নেই, যে টাকা দিচ্ছে সেই এন্ট্রি, টাকা দিলেই পদ। নাইট পার্টিতে তুমি আজকে কেন ক্লাবে এখনো চলে যাও, টাকা দিলেই ঢুকে যাবে, কোনো তোমার বাজ বিচার নেই, যে টাকা তুলে সবচেয়ে টেন্ডারের মতো, কেউ 3 লাখ দিচ্ছে, কেউ 5 লাখ দেও, তার পদ, সে ব্লক সভাপতি, ছাত্র সভাপতি কী হবে, যুব সভাপতি কী হবে, টাকার ভিত্তিতে। তো তৃণমূল কংগ্রেস একটা পলিটিক্যাল পার্টি থেকে একটা নাইট পার্টি হয়ে গিয়েছিল। আমার খুব ধারণা, এবং দলের রিজিওনাল দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বা ইত্যাদি যাই যেভাবেই বলো না কেন, তার বক্তব্য এবং তার পরবর্তী অনুধাবন করে আমি বুঝতে পেরেছি, বা আমাদের মতো অনেকে বুঝতে চেষ্টা করছে যে 2026-এ যদি তৃণমূল কংগ্রেস জিততো, তাহলে একটা নাইট পার্টি থেকে আমরা ডিজে পার্টি হয়ে যেতাম। মা কালী, ভগবান মহাদেবের আশীর্বাদ যে সেটা হয়নি। তৃণমূল কংগ্রেস আমি চাইবো যে সামনের দিকে না গিয়ে পেছনের দিকে ফিরে যাক, অর্থাৎ খারাপ হোক বলছি না, কিন্তু এতদিন দলটা করেছি, অর্থাৎ এই নাইট পার্টি থেকে একটা পলিটিক্যাল পার্টি হয়ে যাক, ডিজে পার্টি হওয়ার দরকার নেই। ডিজে পার্টি অ্যান্ড দিস ডিজে কমেন্ট ইজ অত্যন্ত অপরিণামদর্শী এবং ইম্যাচিওর কমেন্ট। আমি শুনলেন সেদিন, মনে হয়নি ডিজে পার্টি নিয়ে বা ডিজে মন্তব্য নিয়ে? আমি তো অনেক কিছুই শুনছি, কিন্তু আমি সেটা বলছি কি, আপনি রাস্তা দিয়ে চলছেন, অনেক কিছুই আপনার কানে আসবে, আপনি কোনটা পালন করছেন, কোনটা চুজ করছেন, কোথায় দাঁড়াচ্ছেন গাড়িতে, তার উপর আপনার নির্ভর করে। আপনি কোন রাস্তা দিয়ে গেলেন, কে আওয়াজ কোথাতে আপনার কি। আমার মুখে আপনাদের সাথে আমার এতদিনের সম্পর্ক, বিভিন্ন নিউজ মিডিয়া আমি বিভিন্ন বলছিও, আমার মুখে আপনি কখনো যুবরাজ বা সেনাপতি এই জাতীয় রাজতান্ত্রিক শব্দ শুনেছেন? যুবরাজটা করলো কে? সেনাপতি কে করলো? সেকেন্ড ইন কমান্ড কে করলো? আমি তো বলবো 50% বেশি ক্ষেত্রে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য উত্তরদায়ী নিশ্চিতভাবে। এবং তিনি এটা মানে উত্তরদায়ী কথাটা হয়তো শব্দটা ঠিক হলো না, মমতা বন্দ্যোপাধ্যায় জেনে বুঝি সচেতনভাবেই করেছেন। তিনি তোমাকে বুঝতে হবে বা আপনাকে বুঝতে হবে প্রথমত যে তৃণমূল কংগ্রেস দলটা মমতাদিরই, এতে আবার কেউ যদি ন্যাকামি করে তাহলে সমস্যা। এখন মমতাদির দল, মমতাদি কবে গড়বেন, কবে ভাঙবেন, এ তো হচ্ছে তার হাতের মানে কাদা মাটি। তিনি কখনো বাচ্চাদের মতো বা একজন এত বড় নেত্রী হিসেবে তিনি একটা স্থাপত্য নির্মাণ করবেন, সুন্দর ভাস্কর্য তৈরি করবেন, আবার মুহূর্তে সেকে ঢিল মেরে ভেঙে দিতে পারেন। সেটা তো মমতাদি বলতে পারে, সেটা মানুষ বলবে, সেটা আমি বলতে যে একটা জিনিস গড়ে সে কি ভাঙে, আমি মনে করি না, বা আমার সেই জায়গাটাও মমতাদির সম্পর্কে কমেন্ট করার মতো আমি ব্যক্তিগতভাবে মনে করি না, যারা দেখছে বাংলার মানুষও মনে করে না যে আমি সেটার খুব যোগ্য। মমতা বন্দ্যোপাধ্যায়, আমি আজকের দিনেও তোমাকে বলছি বা আপনাকে বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের সর্বকালের সেরা 10 জন রাজনৈতিক নেতা নেত্রীর মধ্যে যাদের কোনো ব্যাকগ্রাউন্ড নেই। মমতা ওয়াজ নট ইন্দিরা গান্ধীর মতো তিনি জওয়াহরলাল নেহরু লিগাসি নিয়ে আসেননি, তার পেছনে কোনো আর্থিক বড় পুঁজিপতি গোষ্ঠীর সমর্থন তিনি পাননি। আজীবন বিরোধী রাজনীতি বেশিরভাগটা সময় করেছেন, করে তিনি 4 বারের কেন্দ্রীয় মন্ত্রী, 3 বারের মুখ্যমন্ত্রী, সাধারণ মেয়ে। এই জার্নিটা দেখেই তো আমরা এসেছিলাম, এই জার্নিটা থেকে আজকে বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায় তিনিও এসছেন, এই জার্নিটা দেখেই তো ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস রাজনীতি করেছেন, এই জার্নিটা দেখে আজকের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি তো তৃণমূলে এত বড় পদে ছিলেন, এত কাজ করেছেন, এই জার্নি দেখেই। এই জার্নির প্রতি আমাদের কোনো রকম আশাভঙ্গ হয়নি, অভিষেক বন্দ্যোপাধ্যায় মোহভঙ্গ হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মোহ, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অবসেশন এবং কোয়েশ্চেন অফ চয়েস। বিরোধীদের কথা বলছেন, কিন্তু বিরোধী নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে রিপ্রেজেন্ট করছেন বারবার। শাসক নেত্রী তাহলে কি করলো 15 বছরে? না, কোনো কাজ করেনি তা কিন্তু আমি বলবো না। আমি বলছি যে 2011-এ ক্ষমতায় আসার পরে, আজকে যে 2026-এ বিজেপি সরকারে করার পরে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আমরা শুভেন্দুদাই বলে এসেছি, আমাদের দলে দীর্ঘদিন মন্ত্রী হিসেবেও কাজ করেছে, শুভেন্দুবাবুর যে কাজকর্ম নিয়ে দিকে দিকে প্রশংসা হচ্ছে এবং অত্যন্ত সাধুবাদযোগ্য বেশ কিছু পদক্ষেপ তিনি নিচ্ছেন নতুন সরকারের প্রধান হিসেবে। আপনি 15 বছর এবং 15 দিনের কাজ কেমন লাগছে? না, খুবই সাধুবাদযোগ্য। বিশেষ করে আমি তো আপনাকে আপনার পরের প্রশ্নে বলতাম যে এই 2026-এ 4 মের পরে আমি যে দল ছাড়লাম সেটা কিন্তু কিছুটা আপনি বলতে পারেন ওটা ইম্পালসিভ। আমি অত্যন্ত আবেগপ্রবণ মানুষ, ফলে রাজনীতির এই হয়তো অঙ্ক আমি বুঝি না, হয়তো রাজনীতির এই কাঠিন্য আমাকে ছুঁতে পারেনি, কিন্তু আমি আবেগের জায়গা থেকে একটা জিনিস, আমি দেখুন বিভিন্ন কেসে আমি আগে থেকে, আপনারাও জানেন, আপনাদের এই বাংলা আন্টি আমি অনেকবার বিভিন্ন রকম এইটা ওটা বলেছি, দল চমকেছে দমকেছে, এটা বলা যাবে না, অভয়াকাণ্ডে এরকম বলতে হবে বলেছে, আমি লিখেছি, ওটা ডিলিট করতে বলেছে, আমি করিনি। তাতে আমাকে পদ থেকে সরিয়ে দিয়েছে, 2023-এ আমাকে মুখপাত্র থেকে সরিয়ে দিয়েছে, টিভিতে বসতে দেয়নি, তাতে আমার কি হয়েছে? আপনি 10টা মুখপাত্র তৃণমূলের নাম বলতে পারবেন?
4-5 জনের বেশি বাইরে বাংলার লোক চেনে না। আরে আপনি মুখপাত্র করে দিলেই তো হলো না, তাকে বাংলার মানুষ নিচ্ছে কিনা দেখতে হবে তো। আমি মুখপাত্র কি মুখপাত্র না ইম্পর্টেন্ট না। কি এমন হলো যে সুপ্রিয় চন্দ্রকে ইস্তফা দিতে হলো? হ্যাঁ, না ইস্তফা দিতে আমাকে তো বাধ্য করেনি, এই ওরা কে বাধ্য করবে, নিজেদের ঘর বাঁচাতে ব্যস্ত। হ্যাঁ, সে আমি বলছি যে ইস্তফা আমি দিলাম কেন, তুমি এটা প্রশ্ন করতে পারো। সেই প্রশ্নের জায়গা থেকে আমার প্রথম ওই বললাম আবেগের জায়গাটা কি, যে 2026-এর 4 মের যখন রেজাল্টের ট্রেনটা শুধু আসছে, একজন শীর্ষ নেতৃত্ব, একজন আইপ্যাকের নেতা বা একজন এই যারা নব্য তৃণমূলই ছিল, বড় নেতা আর কি, কলকাতার নেতা, দক্ষিণ কলকাতার নেতা, একজনকে আমাদের উত্তরবঙ্গের কেউ আমরা খুঁজে পাইনি মানে আমাদের পাটিসাপটা মালপোয়া নিয়ে যেতে আমরা কেউ আশা করছিলাম না। কিন্তু অন্তত কর্মীদের বিভিন্ন জায়গায় ইনসিকিউরিটি আছে, অত হামলা হয়নি। এটা তৃণমূল জিতলে যা করতো এটা লিস্ট বানিয়েছিল বলে আমি পরে শুনেছি, আমাদেরই মধ্যে অনেকে বলেছে। উদয়ন গুহরা যা সব হুমকি ধমকি চমকি উত্তরবঙ্গ জুড়ে দিয়েছে, কৃষ্ণ দাস আমার জেলার, তাকে উড়িয়ে এনে আমার সিটিং যে জায়গা সদর জলপাইগুড়ি সদর, সেখানে প্রার্থী করা হয়েছে। তার ফলাফল কি হয়েছে? ফলাফল কৃষ্ণদাস এখন ঘর ছাড়া। আমি চাইবো তিনি, তার পরিবার, তার মেয়েও আমার সহপাঠী, পরিবারের নিরাপত্তা বজায় থাকুক, কিন্তু অন্যায় করলে তার শাস্তি হোক। একনায়কতান্ত্রিক সরকার যেখানে যখন পতন হয়েছে, আমি ইতিহাসের ছাত্র, সব জায়গায় গণরোষ দেখা গেছে। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে যে দেখা যাচ্ছে, গদ্দাফি সরকারের পতনের পর গদ্দাফি সরকারের সামনে সেটাই হয়েছে। হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে হাসিনা গভর্নমেন্টের পরেও এই ঘটনা ঘটেছে। অর্থাৎ দ্য সোল রিজন বিহাইন্ড দিস ডিফিট ইজ সুপার অ্যারোগেন্স, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে তোমার, যে তুমি যে বলছো যে এই যে বিভিন্ন রকম যে কেন ইস্তফা দিতে হলো, আমি বলছি যে এই যে কাউকে খুঁজে না পেতে পাওয়া, তাহলে একটা লোক সে কী ভরসায় রাজনৈতিক দল করবে? তখন আমি আগে থেকে সংশয় ছিল আমার মধ্যে, কিন্তু 4 মের পরে আমি নিশ্চিত হয়েছি, আমি আবারও রিপিট করছি, তৃণমূল কংগ্রেস হ্যাভ নট চেঞ্জড 1% ইভেন আফটার দিস ম্যাসিভ ডিজাস্টার। এই ভয়ঙ্কর বিপর্যয়ের পরেও এই দক্ষিণ কলকাতার ঔদ্ধত্য, ব্যক্তিগতভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি নাম নিয়ে বলছি, তিনি এবং তার যে স্তাবক পরিবৃত তার যে সভা, সেই সভার ঔদ্ধত্য, ভুল নীতি, তার 1% বদল হয়নি। এবং এই ঘটনা থেকে তৃণমূল কংগ্রেস বেরিয়ে আসতে পারবে না যদি না মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি অবসেশন, মোহ, সেটা পরিবর্তিত না হয়। উত্তরবঙ্গ বঞ্চনার শিকার হয়েছে বারে, এবারেও হলো ভোটের পর। এটা বললে কেউ বলবে তুমি আইডেন্টিটি কার্ড প্লে করছো। কুণাল দারা বলতে পারেন, আমি কুণাল দাকে অত্যন্ত সম্মান করি, ভালোবাসি বক্তা হিসেবে, কিন্তু আমি উত্তর দেবো যে উত্তরবঙ্গ যদি বললে আমার আইডেন্টিটি কার্ড বলে মনে হয়, তাহলে আমি বলবো উত্তর কলকাতাও তো বঞ্চিত। দক্ষিণ কলকাতা আর উত্তর কলকাতার মধ্যে বিচার করলে অতীন দা কেন মেয়র নয়? শশী পাজাকে কেন আমরা সাংসদ হিসেবে দেখবো না? অজিত পাজা তৃণমূলের প্রতিষ্ঠাতা মেম্বার। কুণাল ঘোষ কেন এতদিন পর টিকিট পেলেন? 2021-এ কেন টিকিট পাননি? কুণাল ঘোষকে কেন এতদিনে এত সমস্যা সত্ত্বেও তিনি তাপস রায়কে ধরে রাখতে পারলেন না? এত চেষ্টার পরেও কেন সজল ঘোষ বিজেপি কাউন্সিলর হলেন? আগামী দিনে সম্ভবত কলকাতার মেয়র হবেন। উত্তর কলকাতা কি বঞ্চিত নয়? ফলে প্রশ্নটা হচ্ছে যে উত্তরবঙ্গ না দক্ষিণবঙ্গ, এটা বড় কথা না। বড় কথা উত্তরবঙ্গ তো বঞ্চিত অবশ্যই, 100%। উত্তরবঙ্গের আমি কে? হ্যাঁ, আমি তোমাকে পার্সোনালি বলছি না, তোমার যা ওজন তার উপর একটা মাছি বসলে যে ওজন কি বাড়বে কমবে, নেগলিজিবল, তা আমি হচ্ছে সেরকম একজন কাঠবেড়ালি। উত্তরবঙ্গের বড় বড় নেতা যারা সাংসদ, বিধায়ক, তারা বুকে হাত দিয়ে অফ দ্য রেকর্ড বা অন দ্য রেকর্ডও এখন বলতে পারবে, এখন সময় জামানা বদল গেয়া হয়। তো এখন তাদেরকে তুমি জিজ্ঞেস করো তো যে তারা চাকর স্ট্যাটাসের কোনো বাইরে কোনো দিন সম্মান মর্যাদা পেয়েছে কিনা কলকাতার নেতাদের কাছ থেকে। ছেড়ে দাও উত্তরবঙ্গ, তুমি জঙ্গলমহল যাও, মেদিনীপুরে যাও, রাঢ়বঙ্গে যাও। অর্থাৎ এই যে র্যাঙ্ক অ্যান্ড ফাইলে প্রথম 4টে বেঞ্চ আমার রিজার্ভড কোটারির নেতা, এবং সেই নেতার মধ্যে প্রথম বেঞ্চটা নিয়ে কারো কোনো সমস্যা নেই। আমি যখন এই কথা তোমাকে বলছি, সেখানে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসের বিরুদ্ধে আমি বলছি না। কেন বলছি না? কারণ ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসরা একদিনে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস হয়নি। এই ইতিহাস আমি জানি, সবাই জানি, তোমরাও জানো। ফিরহাদ হাকিম বা অরূপ বিশ্বাস যখন প্রথম কাউন্সিলর হয়েছেন, তখন তারা বিরোধী আসনে, এবং অত্যন্ত সংগ্রামের মাধ্যমে তারা রাজ্যের মন্ত্রী হলেও পরে সেটা স্তরে স্তরে হয়েছে। কিন্তু এই নব্য গজিওটা তৃণমূলীরা জেলায় জেলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশেপাশে যারা সবসময় ঘুরছেন, কিসের বিনিময়ে তারা 10 বছর 15 বছর এক একটা সংগঠনের রাজ্য সভাপতি, জেলা সভাপতি থাকছেন। 4 ছেলেমেয়ের বাবা, তারা সমস্ত কলেজে ছাত্র নেতা। যুব সভাপতি আমার তো গলায় রুদ্রাক্ষ আছে, তিনি যে কমেন্ট করেছিলেন মহাদেবের ব্যাপারে, সমর্থনযোগ্য না। সায়নিধিকে আমি ব্যক্তিগত পছন্দ করি, অত্যন্ত ভালো বক্তা, 3টে ভাষাই ভালো বলতে পারেন, গুণ আছে।
কিন্তু ভুল সঙ্গ আমার মনে হয়, ভুল সঙ্গ। কিন্তু তাদের কম্পালশন আছে, সায়নীদিরা এখনও কিছু বলতে পারছে না কেন আমি জানি, কারণ সাংসদ পদের মেয়াদ 2029 অবধি। ফলে আমি ব্যক্তি আক্রমণ দেখুন করতে চাই না, একটা দল থেকে আমি বেরিয়ে এসেছি, এবার ওই দল তারা ধরায় কাটবে কি মুড়োয় কাটবে তার ব্যাপার, আমি তো সেটার মধ্যে জ্ঞান দিতে পারি না, আমি জ্ঞান দেওয়ার কে ভাই। কিন্তু আমার কথা হচ্ছে, আপনি যেহেতু প্রশ্ন করলেন তার প্রেক্ষিতে আমি বলি যে কর্মীরা ভালো নেই। আমি শুধু আপনাদের মাধ্যমে আমাদের বাংলার নিশ্চিতভাবে সর্বকালের অন্যতম সেরা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমার যে দল আমি করেছি, যার মাধ্যমে দল আমার মানে না করতে পারি, কিন্তু আমি তো রাজনীতিতে পা রেখেছি মমতাদিকে দেখে, মমতাদির লড়াইকে দেখে। ফলে মমতাদির কাছে আমার আহ্বান থাকবে যে দিদিমণি, কর্মীরা ভালো নেই। আপনি যদি গ্রাসরুট কর্মীদের, তৃণমূল স্তরের কর্মীদের, যাদেরকে রেখে আপনি কংগ্রেস থেকে বেরিয়ে এসে তৃণমূল কংগ্রেস করেছিলেন, সেই তৃণমূল স্তরের কর্মীরা দিকে দিকে মনের দিক থেকে, রাজনৈতিক দিক থেকে, সামাজিক দিক থেকে তারা অত্যন্ত ভয়ের মধ্যে আছেন, অত্যন্ত যন্ত্রণার মধ্যে দিন কাটাচ্ছেন। সেই যন্ত্রণা তাদের যাতে আরও না বেড়ে যায়, তাই তারা আমাকে কমেন্ট বক্সে গালাগাল দিলে বা আমাদের মতো আরও 3-4 জনকে গালাগাল দিলেও আমরা কিন্তু এখন অবধি কাউকে পাল্টা দিচ্ছি না। যারা গালাগাল দিচ্ছেন তার মধ্যে 2-4টে তোলাবাজও আছে। আমি সেখানে একটা স্ক্রিনশট দিলে মুখ দেখাতে পারবে না, ওর বাবা মা ওকে বাড়ি থেকে বের করে দেবে। কিন্তু আমি সে পথে হাঁটছি না, কারণ এই সময়টা কাদা ছোড়াছুড়ি নয়। আমি বলছি একটা থেকে বেরিয়ে এসেছি, সেখানে একটা টক্সিক রিলেশনশিপ থেকে আপনি বেরিয়ে এসেছেন, তারপর সেখানে কাদা ছোড়াছুড়ি করে কী লাভ আছে? আচ্ছা, সে ভালো থাকুক, আমি ভালো থাকি, অন্তত সে ভালো থাকুক, এটা তো একটা ভালো মানুষ হিসেবে আমার চাওয়া থাকতেই পারে। তো সেই জায়গা থেকে আমার কথা হচ্ছে যে কর্মীরা ভালো নেই, কর্মীদের ভালো রাখতে পারেন একমাত্র আপনি, কারণ আপনার দিকে তাকিয়ে যারা তৃণমূল করে বা করবে বা করেছে, আপনার দিকে তাকিয়েই করেছে, আর কারোর দিকে তাকিয়ে করেনি। ফলে আপনি দল এবং পরিবারের মধ্যে, আপনি এত বড় নেত্রী, ভারতবর্ষের 4 বারের কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন, একাদমে বাংলার 3 বারের মুখ্যমন্ত্রী হয়েছেন, আপনার বাছাই কখনো ভুল হতে পারে, এটা কর্মীরা বিশ্বাস করতে চায় না। কিন্তু অত্যন্ত বিনয়ের সঙ্গে বলছি, আপনার ভুল হয়েছে বলেই না দলের ফলাফলটা পরিবর্তন হয়েছে। ফলে সেই জায়গা থেকে দল এবং পরিবারের মধ্যে আপনি বাছাইটাকে সঠিক করে তুলুন। যদি কিছু জায়গায় ভুল হয়েও থাকে, সেই ভুলটাকে রেকটিফাই করতে আপনিই পারেন। আপনার মতো অনেকেই এখন মুখ খুলছেন, প্রতিবাদ করছেন, তাদের বিষয়ে কি বলবেন? তারা এখন না, ভালো করছে। যারা প্রশ্ন করছে আগে কেন করতেন, মানে করেননি, তাদের উত্তর হচ্ছে এই যে আগে তো শুভেন্দু অধিকারী, অর্জুন সিং, সজল ঘোষ সবাই নয়, যে 3টে নাম বললাম, তাদের রাজনৈতিক অভিজ্ঞতা, রাজনৈতিক ধারভার, ওজন এবং পারিবারিক লিগ্যাসি সবগুলো আছে। আর যারা এখন মুখ খুলছে তাদের দেখবেন এইটা একটা কমন স্টেজ, যে তাদের এগুলো নেই। তারা মার্ডার হয়ে গেলে তখন সিকিউরিটি কে দিত? আমরা দেখিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে, কেউ কথা বললে তার কি পরিণতি হয়েছে? জাহাঙ্গীর খান, শ্রীমান জাহাঙ্গীর, সে তমোনাশ ঘোষকে ফলতায় তৃণমূল নেতা, দক্ষ সংগঠক দক্ষিণ 24 পরগনার, অরূপ চক্রবর্তীদের জিজ্ঞেস করবেন, উত্তর দেবে। এই তমোনাশ ঘোষকে পাবলিক মিটিংয়ে পাবলিকলি ফিজিক্যালি অ্যাসল্ট করেছে এই জাহাঙ্গীররা। তারপর তমোনাশ ঘোষরা সাইডলাইন হয়ে গেছে, জাহাঙ্গীর খানরা উঠে এসছে। তমোনাশ ঘোষকে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তার অফিস দেখেনি। ফলে আগে মুখ খুলে তাদের যদি কোনো বিপদ হতো, তাদের যদি কোনো নিজেদের রাজনৈতিক যারা করতে আসে, রাজনীতি তারা জেনে আসে। জাহাঙ্গীর তো ভোটের 2 দিন আগে তিনি বললেন আমি পোল থেকে উঠে গেলেন, তিনি সরে গেলেন, মানে ভোটেই লড়লেন না, তার বিরুদ্ধে কোনো অ্যাকশন হলো না, অথচ যারা মুখ খুলছে তাদেরকে সাসপেন্ড করা। এটা তো বলুন, শৃঙ্খলা রক্ষা কমিটি বলে দলে এখন কিছু আছে কি? বক্সিদাকে জিজ্ঞেস করুন, বক্সিদা সিনিয়র মানুষ, তাকে অব্যাহতি দিন, ছেড়ে দিন। আমি মাপ চাইছি, বক্সিদা অত্যন্ত শ্রদ্ধেয়, তাকে এসবের মধ্যে না জড়ালেও হবে। তার হয়ে জয়প্রকাশ মজুমদারকে জিজ্ঞেস করুন।